2025 সাল, কিন্তু এই টেকনোলজির যুগেও মানুষ এসে দাঁড়ানোর পরেও তাদের সঙ্গে ঘটে যায় প্রতিনিয়ত প্যারানরমাল অ্যাক্টিভিটি। কিন্তু কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। যখন ঘটে তখন কেউ এর ব্যাখ্যাও দিতে পারে না, কিন্তু সায়েন্সের যুগে এই সায়েন্সও ব্যাখ্যা দিতে অক্ষম এই ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটিকে। যখন ব্যাখ্যা দিতে পারে না, তাই জন্য মানুষ এড়িয়ে যায় বিভিন্ন রকম কথা বলে এ তো চোখের ভুল, এ তো মনের ভুল, অর্থাৎ সে ব্যাখ্যা দিতে পারবে না এই জিনিসের। তাই জন্য এই কথা বলে নিজের মনকেও শান্ত করে এবং অন্যকেও বোঝায় যে আমি প্যারানরমাল অ্যাক্টিভিটি মানি না। কিন্তু তাতে কি, প্রত্যেকের সঙ্গেই ঘটে চলে প্যারানরমাল অ্যাক্টিভিটি, আজও ঘটনা। ফিয়ার ব্লগ অনুভবে সুধীর বাবু একটা অ্যাডভার্টাইজমেন্টের কোম্পানিতে চাকরি করত। উনি ছিলেন মার্কেটিং ম্যানেজার। উনি একদিন অফিসের পার্কিং প্লটে গাড়ি পার্ক করে অফিসের দিকে যাচ্ছেন। অফিস ছিল 15th ফ্লোর। লিফটে উঠে অফিসের ভেতরে ঢুকবেন। পার্কিং প্লটটা পুরোটা ছাদ দেওয়া ছিল, তাই জন্য ওখানে একটু অন্ধকার টাইপের ছিল। সকালবেলাও একটু অন্ধকার অন্ধকার লাগত। উনি গাড়ি পার্ক করে আঙ্গুলে চাবির রিং ঘোরাতে ঘোরাতে শীষ দিতে দিতে যাচ্ছেন লিফটের দিকে। যেতে যেতে হঠাৎ করে একটা শব্দে উনি পেছনে ঘুরে তাকালেন। শব্দটা হলো এরকম, একটা গাড়ি জোরে চলে এসে স্পিডের মাথায় এসে যখন ব্রেক মারে যে শব্দটা হয়, ঠিক সেরকম একটা শব্দ। পেছন ঘুরতেই উনি দেখলেন একটা স্করপিও কালো গাড়ি ওনার সামনে, ওনার মুখের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। আর গাড়ির দুটো হেডলাইট জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে। কিছু বোঝার আগেই গাড়িটা ফুল পিকআপে ওনার দিকে এগিয়ে এসে মারল একটা ধাক্কা। পরদিন সকালবেলা সবাই অফিস গেল। অফিসের হল ঘরে সবাই জমায়েত হলো। সুধীর বাবুর ফটো টাঙানো দেয়ালের মধ্যে, রজনীগন্ধার মালা দেওয়া, নিচে ধূপকাঠি জ্বলছে। সবাই 2 মিনিট তার আত্মার শান্তি কামনা করে আবার কাজে মন দিল। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে এটা একটু বলে রাখি। আমাদের মেল আইডি রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে রয়েছে, যেখানে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুকও রয়েছে, সেই ফেসবুক পেজেও আমাদেরকে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। ফেসবুকে গিয়ে আপনারা যদি fear@blog লেখেন, তাহলে আমাদের সঙ্গে আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন। আজকে আমাকে যে ঘটনাটা পাঠিয়েছে, ওনার নাম হলো সুচরিতা সেন। উনি আমাকে লিখে পাঠিয়েছেন যে, রূপম, যদি আমার এই ঘটনাটা তোমার ভালো লেগে থাকে, যদি সিলেক্ট করো, তাহলে এই ঘটনাটা দিও। আমি তোমার গলায় এই ঘটনা শোনার জন্য আগ্রহ প্রকাশ করলাম। তো চলে আসি আজকের ঘটনায়। একটা খুব বড় অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিটার নাম হচ্ছে টিকটক
অ্যাডভার্টাইজমেন্ট সলিউশন প্রাইভেট লিমিটেড, যেখানে প্রচুর লোক কাজ করত। কোম্পানির সাইজ ছিল 100 থেকে 150, অর্থাৎ 100 থেকে 150 লোক এট এ টাইম কাজ করত ওই অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে। অ্যাডভার্টাইজ কোম্পানিতে বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি হতো প্রতিদিনই বলতে গেলে। মাসে এই 30 দিনের মধ্যে 20 দিন থেকে 21 দিনই প্রজেক্টের কাজ চলত। বিভিন্ন মডেলাররা আসতো, ছেলে মডেল, মেয়ে মডেল, তাদেরকে দিয়ে মডেলিং করানো হতো এবং বিভিন্ন কোম্পানির হয়ে তারা অ্যাডভার্টাইজমেন্ট করত। একটা টিম ছিল, যেই টিমের মধ্যে একজন সিইও ছিলেন, একজন মার্কেটিং ম্যানেজার ছিলেন, একজন টিম লিডার ছিলেন, আর টিমের কয়েকজন লোক ছিলেন এবং ওদের সঙ্গে একজন ছিল, সে ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের নাম অমর সেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লোকটা খুব ভালো লোক ছিল। একদিন অফিসে সিইও ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ডাকলেন, ডেকে বললেন, স্যার একটা কথা ছিল, একটু যদি আমার ঘরে আসেন। তা কেবিনে ঢুকে বলল সিইও যে, স্যার অন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, ওরা বলছে আমাদের কিছু প্রজেক্ট ওরা কিনতে চায়, তো কি করব? তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলল, মানে অমর সেন বললেন, সে তো ঠিক আছে, কিন্তু আমাদের কোম্পানির প্রজেক্ট কিনবে, এগুলো আমি ঠিক পছন্দ করি না। এই জিনিসগুলো আমরা প্রজেক্ট তৈরি করব, ওরা কিনবে। তখন সিইও বলল, না স্যার, এর জন্য প্রচুর টাকা দেবে, আমরা যা স্যালারি পাই তার দ্বিগুণ টাকা ওরা আমাদেরকে দেবে এই প্রজেক্টের জন্য। তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলল, ঠিক আছে, তাহলে আমি ডিরেক্টর স্যারের সঙ্গে কথা বলি। তখন সিইও বলল, না স্যার, এই কাজটা আপনি করবেন না, এটা কিন্তু ডিরেক্টর স্যারকে জানিয়ে করব না, কারণ ডিরেক্টর স্যারকে জানালে পরে ডিরেক্টর কিন্তু না করে দেবে, আমরা এই কাজটা করতে পারবো না, আমরা নিজেরা এই কাজটা করব, ডিরেক্টর স্যার কিছু জানতেও পারবে না। উনি প্রথম থেকেই না করে যাচ্ছে যে, না না, এই কাজ আমি এরকম বাজে কাজ আমি করব না, এরকম করব না। কিন্তু ওরা নাছোড়বান্দা, কারণ টাকার দরকার, টাকার লোভ প্রত্যেকেরই আছে। যে যত টাকা ইনকাম করে তার থেকে আরো বেশি টাকা সে ইনকাম করতে চায়। অনেক বোঝানোর চেষ্টা করা হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কিছুতেই না, ওনার একটাই কথা, না, এই কাজ করা যাবে না। অনেকভাবে ওনাকে ম্যানিপুলেট করা হয়েছে, কিন্তু উনি ম্যানিপুলেট হননি। লাস্টে না পেরে একদিন বলল সিইওকে, ঠিক আছে, আমাকে 2 দিন টাইম দাও, আমি ভেবে তোমাকে বলবো। সেদিন অফিস ছুটি হয়ে গেল, বাড়ি চলে গেল সবাই। বাড়ি গিয়ে সুচরিতা সেনের সঙ্গে, মানে ওনার ওয়াইফ সুচরিতা সেন, ওনার সঙ্গে এই নিয়ে কথা বলল। ওনার ওয়াইফও একই কথায় বলল যে, না, এই কাজ করো না, যদি কোনো রকম জানাজানি হয় তাহলে কিন্তু পুলিশই হ্যাপা পোহাতে হবে, পুলিশ কিন্তু ছাড়বে না, তোমাদের ডিরেক্টর স্যার কিন্তু পুলিশে কল করবে। উনি পরের দিন অফিসে এসে জানিয়ে দিলেন যে, না, আমি এই কাজ করতে পারবো না, এতে থানা পুলিশ হবে। কিন্তু ওরা নাছোড়বান্দা, না, এই কাজ এদের করতেই হবে, কারণ এই কাজ করলে স্যালারির সঙ্গে প্রচুর মুনাফা তারা ইনকাম করতে পারবে। এই সুযোগ কে ছাড়ে একটা এত ভালো অফার? এইভাবে 3 দিন কেটে গেল, কিন্তু 3 দিন পরেও ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না তো নাই। এবার সিইও তো নাছোড়বান্ধা, না, এই কাজ করতেই হবে, এবং টিমে যারা যারা ছিল তারাও নাছোড়বান্ধা, যা না, এই কাজ করতে হবে। একদিন অফিস শেষে ওরা সবাই মিটিং করলো, সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন না। সিইও বলল, আজকেই লাস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যারকে বলবো, যদি হ্যাঁ করে তো ভালো, আর যদি না করে তাহলে অন্য ব্যবস্থা নেব। তখন সবাই বলল, কি করে রাজি করাবেন আপনি?
বলে সেটা আমার উপর ছেড়ে দাও। অফিস ছুটি হয়ে গেল, সবাই সবার বাড়িতে চলে গেল। ঠিক রাত 9টা থেকে ঘড়ির কাঁটা একটু বেশি হয়েছে। সিইও ফোন করলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে, বলল, স্যার সবাইকে আমি ফোন করেছি, সবাই আসছে, আমি আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা এই কাজ করতে চাই না, এই নিয়ে আমরা একটা মিটিং করব, আপনি আমার বাড়িতে একটু আসুন। উনি শুনে খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, তুমি চিন্তা করো না। উনি গাড়ি নিয়ে ওনার বাড়ির দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার আগে ওনার ওয়াইফকে বলে গেলেন যে তুমি খেয়ে নিও, আমার আসতে দেরি হতে পারে। তখন সুচরিতা সেন ওনার ওয়াইফ ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কোনোদিন তোমাকে ছাড়া কি আমি খেয়েছি? তুমি আসো, একসঙ্গে ডিনার করবো, সে যত রাতই হোক। উনি গাড়ি নিয়ে সিইওর বাড়ি চলে গেলেন। বেশিক্ষণ লাগে না সিইওর বাড়ি যেতে, এই আধ ঘন্টা খানিকের মতন লাগে ওনার বাড়ি থেকে সিইওর বাড়ি গাড়িতে। ঘরে ঢোকার পরে দেখছে ওদের টিমের সবাই আছে এবং রীতিমতন মদের ফোয়ারা ছুটছে। উনি গিয়ে একটা চেয়ারে বসলেন। সিইও বলল, স্যার এক প্যাক চলবে? তখন উনি হেসে বললেন, হ্যাঁ, সে চলতেই পারে। এবার ওরা সবাই মিলে মদ খাওয়া আরম্ভ করলো। সবাই খাচ্ছে এবং সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে, একমাত্র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছাড়া। ওদের মাথায় বুদ্ধি একটা এসেছিল যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যারকে আকন্ত খাওয়াবো, খাইয়ে বেসামাল করব, করে তার কাছ থেকে কথা আদায় করব। কথা আদায় মানে এই ব্যবসাটা সে করবে, সেই কথাটা তাকে আদায় করব এবং মোবাইলে রেকর্ড করব। ঠিক সেই মুহূর্তেই সিইও বলল, স্যার তাহলে এবার কাজের কথায় আসি। তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বললেন, হ্যাঁ বলো, কি বলবে বলছিলে তুমি বলো, তুমি তো বললে যে আমাকে যে তুমি আর এই কাজ করবে না। তখন উনি সিইও হেসে বলল, না স্যার, কি বলছেন, এতগুলো মুনাফা অর্জন করব, এই কাজ না করে পারা যায়? এই কাজ তো করতেই হবে, আপনাকে তো ডেকেছি এই কাজ করানোর জন্য। উনি তখন খুব রেগে উঠলেন। রেগে উঠে বলে, তুমি আমাকে ফোনে বললে যে তুমি তোমার আর এই কাজ করবে না, এটা কাজ করলে অন্যরকম ব্যাপার হয়ে যাবে, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, এখন তুমি অন্য কথা বলছো। এই নিয়ে একটু ঘরের মধ্যে ঝগড়াঝাটির সৃষ্টি হলো। ওদের টিমে একজন ছিল রাহুল, রাহুল বোস। এই রাহুল বোস ছিল একটু রকচটা। রাহুল বোস বলল একটু বাজেভাবেই ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে, আপনি হচ্ছেন একজন ভীতু মানুষ, আপনাকে আমাদের দরকার নেই, আমরা এই কাজ করব, আপনি যা খুশি করুন। তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আরো রেগে গেল, রেগে গিয়ে বলল, একটু বাজেভাবে রুক্ষভাবে বলল, তোকে আমি টিম থেকে বার করে দেবো, এই অফিস থেকে বার করে দেবো, দেখি তুই কি করতে পারিস। তখন রাহুল রেগে মেগে উঠে ওনার দিকে তেড়ে গেল, গিয়ে বলল, সালা তুই আমাকে অফিস থেকে বার করবি, তোকেই সরিয়ে দেবো, বলে মদের বোতল হাতে ধরে, ফাঁকা মদের বোতল ধরে মারলো সজোরে মাথার মধ্যে একবারই। সব চুপ, মাথা দিয়ে গড়গড় করে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ওনার বডি নিস্তব্ধ হয়ে গেছে, ওনার বডিতে যেন কোনো আর সার নেই। এদিকে ওনার ওয়াইফ ওই 9:30 থেকে 11টার মধ্যে ফোন করেছিল। তখন ওনার হাজবেন্ড মানে অমর বাবু ফোন ধরে বলেছিল, এখন রাখো, বিজি আছি, আমি তাড়াতাড়ি ফিরবো ঘরে। কিন্তু 11:30টার ওপরে হয়ে গেছে, উনি বাড়ি ফেরেননি। 12টা যখন বাজে তখন আবারও ফোন করলো, ফোন সুইচ অফ। যাদের সঙ্গে উনি মিটিং করতে গেছিলেন তাদের সঙ্গে ওনার ওয়াইফেরও ভালো পরিচয় ছিল, ওদের ফোন নাম্বারে ছিল, প্রত্যেককেই এক এক করে ফোন করছে,
কিন্তু সুইচ অফ। 12টা, ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁয়েছে। ফোন করলো সবাইকে, সুইচ অফ। 12টা 15, সুইচ অফ। ঘড়ির কাঁটা টিকটিক করতে 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 12:30, 1:45, আবারও ফোন, সুইচ অফ। 1টা বাজলো, সুইচ অফ। 1:30, সুইচ অফ। 2টো, ফোন বেজে উঠলো সিইও এর কানের পাশে। সিইও ধরে বলল, হ্যালো। সুচরিতা সেন বলল, স্যার আমি সুচরিতা সেন বলছিলাম, আপনাদের কি মিটিং শেষ হয়েছে? উনি কি বেরিয়েছেন? তখন সিইও একটু চমকে উঠে বলল, স্যার স্যার তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। তখন বললো, কখন বেরিয়েছে, টাইমটা একটু যদি বলেন। বলে, স্যার তো 12:30 নাগাদ বেরিয়ে গেছে। বলছে, 12:30 নাগাদ বেরোলে পরে এখন তো 2:05 বাজে, এখনো কেন বাড়ি ফিরলো না? আপনাদের বাড়ি থেকে তো আমাদের বাড়ি 8 ঘন্টার পথ গাড়ি নিয়ে। তখন সিইও বলল, হ্যাঁ সেটাই তো আমিও চিন্তা করছি। ঠিক আছে, আমি দেখছি, আপনি ফোনটা রাখুন। ঠিক 3টে বাজে, তখনও উনি বাড়ি ফেরেননি। সুচরিতার ফোন বেজে উঠল। ফোন ধরেই দেখলো ওনার হাজবেন্ডের ফোন। উনি ফোন ধরেই বলল, কি গো তুমি কোথায়? তুমি বলে 12:30টার সময় বেরিয়ে গেছো, এখনো আসছো না? ব্যাপারটা কি, তুমি কোথায় আছো? ওপাশ থেকে একটা ভারী গলা ফোনের মধ্যে ভেসে আসলো, হ্যালো, আপনি কি সুচরিতা সেন বলছেন? বলছে, হ্যাঁ। বলছে, অমরবাবু আপনার কে হয়? বলছে, অমর, উনি তো আমার হাজবেন্ড। কেন, ওনার কি হয়েছে? বলছে, তখন বলছে, আমি ওসি বলছিলাম, ওনার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি একটু আসুন। উনি একা গাড়ি চালিয়ে যেতে পারবেন না, তাই বলছিলাম। বলে, কোথায় আছেন আপনারা? সুচরিতা সেন জিজ্ঞেস করলো। বলছে, এই তো রাজারহাট ক্রসিং এর সামনে। ওনার একটা স্কুটি ছিল সুচরিতা সেন, সেই স্কুটি নিয়ে উনি তড়িঘড়ি ওখানে চলে গেলেন। গিয়ে দেখলেন স্ট্রেচারের মধ্যে ওনার হাজবেন্ডের বডি শোয়ানো, সাদা কাপড় দিয়ে ঢাকা। গাড়িটা একটা জায়গায় আলাদা করে রাখা। ওখানে রাজারহাটের ওই জায়গায় রাস্তার কাজ চলছিল, তাই ক্রেন, বুলডোজার, ডাম্পার এগুলো দাঁড়ানো ছিল। ওই ক্রেনের মধ্যে গিয়ে গাড়িটা সজোরে ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে গাড়ির সামনের আর কিছু নেই। ওই গাড়ির থেকে অতি কষ্ট করে বডি বার করা হয়েছে। সুচরিতা সেন চাদরটা তুলতে গেল। পুলিশ বলল, ম্যাডাম দাঁড়ান, আমরা তুলে দিচ্ছি। চাদর তোলার পরে দেখে উনি ডুকরে কেঁদে উঠলেন। ওনার স্বামীর মাথা ফেটে চৌচি, রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, সারা মুখ রক্তে ভেজা। পুলিশ বলল, ম্যাডাম অ্যাক্সিডেন্ট কেস, আমাদের তো পোস্টমর্টম করতেই হবে। আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি, আপনিও আমার সঙ্গে আসুন আমাদের সঙ্গে। পোস্টমর্টম হওয়ার পর বডি আপনার হাতে আমরা হ্যান্ড ওভার করে দেব, এবং পোস্টমর্টম রিপোর্টও 2 দিন পরে আপনার কাছে পৌঁছে যাবে। তা কিছু করার নেই। পোস্টমর্টম হলো, বডি সৎকার করা হলো। সৎকারের দিন সেই সিইওর পুরো টিম ছিল ওই শ্মশান ঘাটে, বার্নিং ঘাটে। 2 দিন পরে একজন কনস্টেবল এসে সুচরিতা সেনের হাতে ওনার স্বামীর ডেথ সার্টিফিকেট এবং পোস্টমর্টম রিপোর্ট দিয়ে গেল। উনি ঘরে বসে পোস্টমর্টম রিপোর্টটা পড়ছেন। পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে উনি থেমে গেলেন। দেখছেন সিইও বলেছিল 12টা থেকে 12:30 নাগাদ ওনার হাজবেন্ড গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু এখানে ডেথ টাইম রাত 1:45। 1:45 থেকে 1টা হবে, টাইম ম্যাচ করছে না। যেখান থেকে সিইওর বাড়ি থেকে যেখানে অ্যাক্সিডেন্ট স্পট, সেখান থেকে যেতে গাড়ি নিয়ে মাত্র 10 মিনিট টাইম লাগতো। তা 1:45 থেকে 1টা যদি হয়, আর 12:30টার সময় যদি ওনার হাজবেন্ড বেরোয়, তাহলে ডেথ টাইম 1:45 কি করে হয়?
ওখান থেকে তো কম ম্যাক্সিমাম একটা 40 হবে, এর বেশি তো হওয়ার কথা না। এটা উনি পুলিশকে জানালেন। পুলিশ একটু বিরক্ত হয়ে বলল, ম্যাডাম নিচের দিকে পড়েছেন, পরিষ্কার লেখা আছে ওখানে, এটা অ্যাক্সিডেন্ট কেস, আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তাছাড়া অ্যালকোহলিক ছিলেন আপনার হাজবেন্ড, অ্যাক্সিডেন্ট হতেই পারে। সুচরিতা সেন কোনো কথা না বলে শুধু একটা কথাই পুলিশকে জানিয়ে আসলো, আমি জানি আমার হাজবেন্ড কে মারা হয়েছে, মার্ডার করা হয়েছে, এটা আমি প্রমাণ করে ছাড়ব। পুলিশ বলল, ঠিক আছে, যদি প্রমাণ করতে পারেন তাহলে মেনে নেব, দোষীদের শাস্তিও দেব। উনি বাড়ি চলে আসলেন। বাড়ি চলে এসে উনি খালি চিন্তা করছেন, আমার স্বামীকে মারা হয়েছে, আমার স্বামী এইভাবে মারা যেতে পারে না। উনি চিন্তা করতে লাগলেন কি করে জিনিসটা জানা যায়। হঠাৎ করে ওনার মনে পড়ল, আরে রাহুল তো আছে, রাহুল তো মেয়ে দেখলেই অ্যাবনর্মাল হয়ে পড়ে, আমি তো একটা মেয়ে, আমি ওকে আমার প্রেমের জালে ফাঁসাবো, ফাঁসিয়ে ওর মুখ থেকে সমস্ত কথা বার করব। যেমন ভাবা তেমনি কাজ। পরদিন সকালবেলা হতেই রাহুল এর বাড়িতে সুচরিতা সেন গেল। গিয়ে বলল, রাহুল আমার তো এখন আর কেউই নেই, আমি তো একা হয়ে গেলাম, তা টাকা পয়সারও খুব টানাটানি চলছে, তা তোমাদের অফিসে যদি কোনো ভ্যাকেন্সি থাকে আমার জন্য একটু দেখো না। এখানে বলে রাখি, রাহুল ছিল, রাহুলের যে কাজটা করতে অ্যাডভার্টাইজ কোম্পানিতে উনি, সেটা হলো যে মডেলের ছবি ওনার কাছে আসতো, উনি ল্যাপটপে মডেলের ছবি দেখে দেখে সিলেক্ট করতেন যে কোন মডেলকে দেওয়া যায়, কোন জায়গায় কোন প্রজেক্টের জন্য কোন মডেল সুইটেবল। রাহুলকে যখন সুচরিতা সেন বললেন ঘটনাটা, যে অফিসের ঢোকার যে অফিসের ভ্যাকেন্সি আছে কিনা, তখন রাহুল বলল, ঠিক আছে, একটা ভ্যাকেন্সি আছে, তুমি কি করতে পারবে? তখন সুচরিতা সেন বলল, যে কোনো রকম ভ্যাকেন্সি, যা হয়। রাহুল মুচকি এসে বলল, মডেলিং করবে? তখন বলছে, আমি তো, সুচরিতা সেন বলছে, আমি তো মডেলিং কোনোদিন করিনি রাহুল, আমি কি করে মডেলিং করবো? তখন রাহুল বলল, কোনো প্রবলেম নেই, আমি শিখিয়ে দেবো, কিচ্ছু না সেরকম, জাস্ট একটু সুন্দরভাবে হাঁটতে হবে, জাস্ট একটু সুন্দরভাবে দাঁড়াতে হবে পোজ দিয়ে, এইটুকুনি কাজ, আর কোনো কাজ নেই, যা কাজ ক্যামেরাম্যানদের আর মেকআপ ম্যানদের, আমি শিখিয়ে দেবো। তা রাহুলের কথা অনুযায়ী সুচরিতা সেন রাজি হয়ে গেল। মডেলিং করলেন উনি, এবং মডেলিং করার পর সেই ছবি নিয়ে, সেই ভিডিও নিয়ে প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে মার কাট হয়ে গেল। আর সুচরিতা সেন দেখতে অপরূপ সুন্দরী ছিলেন, তাই জন্য আরো অ্যাডভান্টেজ পেয়েছেন ওই মডেলিং এর জন্য। এরপরে রাহুলের সঙ্গে ওনার একটা প্রেমের সম্পর্ক হলো। রাহুল সেই প্রেমের ব্যাপার নিয়ে খুব সিরিয়াস, কিন্তু সুচরিতা সেন জাস্ট অভিনয় করে যাচ্ছে প্রেমের। একদিন অফিস ছুটির পর রাহুল গাড়ি করে সুচরিতা সেনকে তার বাড়িতে দিয়ে আসতে আসতে রাস্তায় জিজ্ঞেস করলো, সুচরিতা, তুমি আজকে রাতে কি করছো বাড়ি যাওয়ার পর? সুচরিতা বলল, কি আর করবো, বাড়ি যাব, গিয়ে সেরকম কোনো কাজ তো আজকে নেই। তখন রাহুল বলল, তো ফ্রি আজকে রাতে? বলছে, হ্যাঁ আজকে রাতে ফ্রি। তখন বলল, তা একটা প্ল্যান করলে হয় না, আজকে আমার বাড়িতে তুমি আসো, একটা ছোট পার্টি করি আমি আর তুমি। তখন সুচরিতা সেন বলল, ঠিক আছে, করলেই হয়, তবে রান্না আমি করব। তখন রাহুল বলল, ওকে, কোনো ব্যাপার না, তা কি রান্না করবে? তখন সুচরিতা সেন বলল, আমি চিকেন করে নিয়ে যাব। ঠিক আছে। ঠিক রাত 10টা নাগাদ সুচরিতা সেন রাহুলের বাড়িতে ঢুকল। ঢুকে দেখছে রাহুল ফটো সিলেক্ট করছে ল্যাপটপে বসে, টেবিলের পাশে মদের বোতল রাখা আর মদের গ্লাস রাখা, মদ খাচ্ছে। টেবিলের উপর খাবার দাবার রেখে
সুচরিতা সেন রাহুলকে গিয়ে বলল, রাহুল, একটা কথা বলবো। রাহুল বলল, বলো। কি কথা ডার্লিং? তখন বলল যে, এই যে মদটা খাচ্ছ, এই মদের পেকটা আমি বানিয়ে দিই। তখন রাহুল বলল, ওকে ডার্লিং, ঠিক আছে, তুমিই বানিয়ে দাও। এইবারে সুচরিতা সেন মদের পেক বানাতে লাগলো এবং এমন ভাবে বানাতে লাগলো যাতে রাহুল বেসামাল হয়ে পড়ে মদ খেয়ে। একটা টাইম আসলো, রাহুল বেসামাল হয়ে গেল। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, জড়িয়ে জড়িয়ে কথা বেরোচ্ছে, কিছু বলতে পারছে না। সুচরিতা সেন তার প্ল্যান এক্সিকিউট করা আরম্ভ করলো। বলল, রাহুল, আমার স্বামীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হওয়ার জায়গায় চলে এসেছিল, জানো তো। আমি আর ওনার সঙ্গে থাকতে পারছিলাম না। খুব খারাপ লোক ছিল, আমাকে প্রতি রাতে মারতো। আমিও একবার চিন্তা করেছিলাম খুন করে ফেলে দেব, কিন্তু শেষমেশ আর পারিনি চেষ্টা করার সত্ত্বেও। তাই জন্য আমিও চিন্তা করছিলাম ডিভোর্স দেব, মিউচুয়াল ডিভোর্স, কিন্তু মিউচুয়াল ডিভোর্স উনি দিতে রাজি ছিলেন না। তাই জন্য আমি লোক লাগিয়ে ওনার গাড়ির ব্রেকটা কেটে দিয়েছিলাম, এই জন্যেই অ্যাক্সিডেন্ট করেছে। তখন রাহুল বলছে, কে বলেছে তুমি গাড়ির ব্রেক কেটে দিয়েছিলে? ও শালাকে তো আমি মেরেছি। অতিরিক্ত সতী ছিল, অতিরিক্ত সতী। কারি কারি মুনাফা লুটবে তা না। ও না, স্যার জেনে যাবে, স্যার জেনে যাবে, থানা পুলিশ হবে। দিয়েছি পৃথিবী থেকে সরিয়ে, মদের ফাঁকা বোতল মাথার মধ্যে দিয়েছি সেট করে, সঙ্গে সঙ্গে স্পট ডেথ। অ্যাক্সিডেন্ট ওটা তো ভাওতাবাজি, সোজা আই ওয়াশ। ওনার গাড়ি শুদ্ধ ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, ওনার মৃতদেহ গাড়ির স্টিয়ারিং এ বসিয়ে গাড়ির চাবি দিয়ে সরে এসেছিলাম। গাড়ির নিউট্রাল হতেই ট্রেনের মধ্যে গিয়ে সজোরে ধাক্কা মারল, দিয়েছি পৃথিবী থেকে সরিয়ে। সুচরিতা সেন এই কথাগুলো মোবাইলে রেকর্ড করে নিল, কারণ আদালত তো এভিডেন্স চাইবে। এভিডেন্স একটা বড় এভিডেন্স। এরপরে বলল, সুচরিতা সেন বলল, তোমরা মেরেছো? হ্যাঁ। রাহুল বলল, আমরাই মেরেছি, অতিরিক্ত সতী। দেখ এবার স্বর্গে গিয়ে সতীগিরি ফলা, যা সালা। রাহুলকে সুচরিতা সেন শান্ত গলায় বলল, আমি তোমার জন্য চিকেন এনেছি, চিকেন খাবে? রাহুল বলল, বাহ, দাও দাও দাও, চিকেন দাও। চিকেন দিল। রাহুল খাওয়ার সঙ্গে সঙ্গে রাহুলের সারা শরীর দিয়ে ঘাম বেরিয়ে গেল, শরীর অস্থির অস্থির করছে, গলা জ্বালা করছে, মাথা ঘোরাচ্ছে, সারা শরীর গুলিয়ে উঠছে। দৌড়ে গেল বেসিনে, বেসিনে গিয়ে রক্ত বমি হতে লাগলো। রক্ত বমি হতে 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 রাহুল নিস্তব্ধ হয়ে গেল, তার শরীর নিস্তেজ হয়ে গেল। রাহুল আস্তে আস্তে মারা গেল। এর দুদিন পরে ওই সুধীর বাবু, যে ম্যানেজার ছিল ওই টিমে, সেই সুধীর বাবু অফিসে গেলেন, গিয়ে অফিসের পার্কিং স্লটে গাড়িটা পার্ক করলেন। পার্ক করে হাতের সামনের আঙ্গুলে চাবি রিংটা নিয়ে ঘোরাতে ঘোরাতে সুইচ দিতে দিতে লিফটের সামনে যাচ্ছেন। 15 ফ্লোরে ওদের অফিস, ওখানে উনি যাবেন। হঠাৎ করেই দেখছে একটা গাড়ি স্পিডে এসে হঠাৎ করে ব্রেক মারলে যেরকম আওয়াজটা হয়, ঠিক সেরকম একটা আওয়াজ। উনি পেছন ঘুরে তাকালেন, দেখলেন একটা কালো রঙের স্করপিও গাড়ি ওনার দিকে তাক করে দাঁড়িয়ে আছে এবং গাড়ির দুটো হেডলাইট জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। উনি কিছু বোঝার আগেই গাড়িটা এসে সজোরে মারল ওনাকে ধাক্কা। উনি চিৎকার করে পড়ে গেলেন। ব্যাস, সব শেষ, উনিও মারা গেলেন। এইভাবে আস্তে আস্তে টিম ছিল 12 জনের,
আস্তে আস্তে মারা যেতে 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 টিমটা এসে দাঁড়ালো একজনই, মাত্র একজনই বেঁচে আছে, সে হচ্ছে সিইও, যার নাম রিতেশ সিনহা। রিতেশ সিনহা খুব চিন্তায় পড়ে গেল। ওর মাথায় একটা খালি ঘুরপাক খাচ্ছে যে আমরা যারা এই প্ল্যানের মধ্যে ছিলাম, যারা মিলে এই স্যারকে মারলাম, স্যার তো মারা গেছে, তার পক্ষে তো কিছু করা সম্ভব না, তাহলে কি কে করছে এটা? নিশ্চয়ই কে করছে। হট করে উনি চমকে উঠলেন, সুচরিতা সেন নয় তো? ওনার মাথায় বদ্ধমূল ধারণা হলো যে হ্যাঁ, এই সুচরিতা সেনই করছে। এর মধ্যে ওই যে অডিও ক্লিপটা, ওই ক্লিপটা সুচরিতা সেন পুলিশের কাছে নিয়ে গিয়ে সব ঘটনা খুলে বললেন পুলিশের কাছে। কিন্তু সুচরিতা সেন যে রাহুলকে বিষ খাইয়ে মেরেছে সেটা চেপে গেলেন, সেটা বললেন না। শুধু বললেন যে আমি ওকে মদ খাইয়ে আমি এই অডিও ক্লিপটা আমি জোগাড় করেছি, ওর মুখের কথা। তখন পুলিশ বলল, আপনাদের অফিসের তো সবাই মারা যাচ্ছে, আমরা তো এর কুলকিনারা খুঁজে পাচ্ছি না, আপনি কি কিছু জানেন? আপনার কি কাউকে সন্দেহ হয়? তখন সুচরিতা সেন সম্পূর্ণ অভিনয় করে কাচুমাচু মুখ করে বলল, স্যার আমি কি করে বলবো স্যার, আমার তো একটা মেয়ে, আমি কি করে খুন করতে পারি? আপনি কি আমাকে সন্দেহ করছেন? তখন পুলিশ বলল, না ঠিক আছে, অসুবিধা নেই, জিজ্ঞেস করলাম, একই অফিসে তো আপনারা থাকেন, আপনাদের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক, তাই জিজ্ঞেস করলাম। এরপরে ওই সিইও ঠিক করলো যে সুচরিতা সেন হোক না হোক আমি ওকে মেরে দেব, কারণ বংশ নির্বংশ করে দেব, শত্রুর শেষ রাখতে নেই, আজকে রাত কালকেই মারবো ওকে। এর পরদিন সকালবেলা সব অফিসে সবাই গেছে, সুচরিতা সেনের সঙ্গেও সিইও খুব ভালো ব্যবহার করছে। যেই সন্ধে অফিস ছুটি হলো, সুচরিতা সেনকে সিইও বলল, তুমি কি আজকে স্কুটি এনেছো? তখন উনি বললেন যে না, স্কুটি আনিনি, কারণ সিইও চিন্তা করছে আজকে ওকে মারবে, গাড়িতে তোলাটা, সিইওর গাড়িতে তোলাটা খুব জরুরি। ওদিকে সুচরিতা সেনও পুলিশকে ইনফর্ম করে এসছে যে আজকে সিইওকে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট স্পটে নিয়ে যাব, আপনারা ওখানে ঘাপটি মেরে থাকবেন, গা ঢাকা দিয়ে থাকবেন, ওখানে নিয়ে গিয়ে আমি সিইওকে বলে গাড়িটাকে দাঁড় করাবো, আপনারা তখনই অ্যাটাক করবেন। পুলিশও ওখানে গা ঢাকা দিয়ে রয়েছে। তো সুচরিতা সেনের কিছু বলতে হয়নি, গাড়িতে উঠিয়ে ওই সিইও ওই অ্যাক্সিডেন্ট স্পটেই গাড়িটাকে থামিয়েছিল, কারণ রাত্রিবেলাটা ওই জায়গাটা একটু শুনশান থাকে, ওখানে মারতে সুবিধা হবে, তাই জন্য। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে সুচরিতা সেন জিজ্ঞেস করলো, কি হলো, তুমি এখানে গাড়ি থামানো রিতেশ? তখনই সিইওর মুখের জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেল, বিকৃত একটা মুখ করে ওর দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলল, সালি তুই মারছিস সবাইকে, আজকে আমি তোকে শেষ করব। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই সবাইকে মারছিস না, তোর স্বামীর রিভেঞ্জ নিচ্ছিস, আমরা মেরেছি তোর স্বামীকে, কিছু করবি? বলে সিটের তলা থেকে একটা চপার বার করলো, ধারালো চপার বার করে গাড়ির ভেতরে দরজার সামনে ঠেলে ধরে ওকে এক হাত দিয়ে আরেক হাত দিয়ে চপার ধরে গলার সামনে নিয়ে গেল। বললো, সারি তোর নলি আজকে কেটে এখানেই ফেলে রেখে যাব, তোর স্বামীর যেখানে মৃত্যু হয়েছিল। এর মধ্যেই পেছন থেকে একটা আওয়াজ শুনল, ইউ আর আন্ডার অ্যারেস্ট রিতেশ, আপনি গাড়ি থেকে বেরিয়ে আসুন, যদি না বেরিয়ে আসেন আমরা শুট করতে বাধ্য হব, সোজা এনকাউন্টার বলে চালিয়ে দেব। তখন আর সিইওর কিচ্ছু করার রইল না, বাধ্য হয়ে ও
গাড়ির থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে চপারটা হাতে ধরাই আছে। পুলিশের একটা ভুল হয়ে গেছিল, ওই সিইওর হাতে হ্যান্ডকাপটা পরায়নি। না পরিয়ে পেছনে দুটো কনস্টেবল, সিইওর পেছনে দুটো কনস্টেবল আর সামনে দুটো কনস্টেবল এবং দুটো পুলিশ হেঁটে হেঁটে যাচ্ছে, সিইও মাঝখানে। সিইও চিন্তা করছে, মাথায় খালি ঘুরপাক খাচ্ছে ওর, এখান থেকে কিভাবে পালালো। গাড়ির দরজা খোলা, গাড়িতে চাবিও দেওয়া। দুপা হেঁটেই পেছনের দিকে সরে এসে কনস্টেবল দুটোকে সজোরে ধাক্কা মারলো। ওরা ছিটকে পড়লো। এক দৌড়ে গাড়ির সামনে গিয়ে গাড়ি দরজা বন্ধ করে স্টার্ট দিয়ে দিল। পুলিশ পেছনে দৌড়াচ্ছে, ও গাড়ি নিয়ে ফুল স্পিডে, ফুল পিকআপে গাড়ি নিয়ে বেরোচ্ছে। অন্ধকার রাস্তা, চতুর্দিক সামান্য একটু শীতের আমেজও আছে। আকাশে পূর্ণিমার চাঁদ রাস্তা আলোকিত করছে। ঝিঝি পোকার ডাক, গাড়ির ভোঁ ভোঁ শব্দ, পেছনে পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ, আর সামনে রিতেশের গাড়ির আওয়াজ ভোঁ ভোঁ শব্দে। 100 থেকে 120 স্পিডে গাড়ি চলছে রিতেশের। যে কোনো ক্রমে হোক রিতেশ এখান থেকে পালাবে। হঠাৎ করে গাড়ি চালাতে চালাতে রিতেশের মনে হলো গাড়ির পেছনের সিটে বোধহয় কেউ বসে আছে। গাড়িটাকে একটু 100 স্পিডে ছিল, সেখান থেকে স্পিড কমিয়ে 80-তে নিয়ে আসলো। গাড়ির ভেতরের লুকিং গ্লাসের দিক দিয়ে তাকালো, দেখে আটকে উঠল গাড়ির পেছনে বসা অমরবাবু। রক্তাক্ত শরীর, রক্তাক্ত মুখ, মুখ দিয়ে মুখের কষ বেয়ে রক্ত বেরোচ্ছে। ওর দিকে তাকিয়ে একটা বেঁকা হাসি হেসে যাচ্ছে। সেই হাসি কি, বুক ফাঁকা হয়ে যায়, কলজে যেন বেরিয়ে আসছে বুকের থেকে। বুকের ঢিপ ঢিপ শব্দ বেড়ে যাচ্ছে, পালস বিট বেড়ে যাচ্ছে। ওর দিকে তাকিয়ে আছে একটা শান্ত দৃষ্টিতে, আর মুখে একটা বেঁকা হাসি। সে কি বিভৎস হাসি! সেই হাসি দেখলে যে কোনো মানুষ জায়গায় সেন্সলেস হয়ে যাবে। ও গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল, আর মনে হচ্ছে যেন সেই অমরবাবু ওর দিকে এগিয়ে আসছে, ওর কাছে ক্রমশ এগিয়ে আসছে পেছনের সিট থেকে। ও বাঁচার জন্য গাড়ি স্পিড আরো বাড়িয়ে দিল। অপর দিক থেকে একটা ডাম্পার আসছিল, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গাড়ি নিয়ে পুরো ডাম্পারের সামনের দিকে মারল। গাড়ির সামনের দিকে মারার পরেই বিভৎস একটা দমফাটা আওয়াজ হলো গাড়ি, এবং গাড়ির দরজা ভেঙে সিইও পাশে রাস্তার মধ্যে পড়লো। রাস্তার পাথরের মধ্যে মাথায় আঘাত পেয়ে স্পট ডেড হয়ে গেল সিইও। এবার সিইওর বডি নিয়ে পুলিশ চলে গেল। সুচরিতা সেন সেই একা হয়ে গেল আবার। একা একা একটা ঘরে, ওদের 3 BHK ফ্ল্যাটের মধ্যে ওর চুপচাপ বসে থাকে। চাকরিও নেই, চুপচাপ বসে থাকে, শুধু চিন্তা করে ওনার স্বামীর কথা, আর চোখ দিয়ে অশ্রুধারা নামতে থাকে। একদিন রাত্রিবেলা, একদিন মানে ওই রিতেশের মারা যাওয়ার ঠিক 2 দিন পরে, ব্যালকনিতে বসে আছে, চারিদিক অন্ধকার, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। হাজবেন্ডের ফটো বুকে জড়িয়ে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বসে আছে, আর চোখের জল, চোখের বাঁধ ভেঙে গাল দিয়ে বেয়ে পড়ছে। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া ওনার গায়ের মুখে এসে লাগলো। হঠাৎ করে যেন ওনার স্বামীর গলায় কেউ বলে উঠছে, সুচরিতা, কষ্ট পেও না, আমি এখানেই আছি, আমি তোমার সঙ্গেই আছি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আর আমাদের পুরো টিমকে, অফিসের পুরো টিমকে আমি মেরেছি, এবং তাদের মারা যাওয়ার আগ মুহূর্তে সবাইকে আমি দেখা দিয়েছি, এবং
রাহুলও যখন রক্ত বমি করছিল, তখন আয়নার দিকে যখন তাকিয়েছিল বেসিনের উপরে, তখন ও আমার মুখ দেখতে পেয়েছিল। তুমি কষ্ট পেও না, যখনই আমার কথা মনে পড়বে আমাকে ডাকবে, আমি তোমার কাছে আসবো। হঠাৎ করে ওনার সম্বিত ফিরল। কে বলল, কে কে দেখলো ওনার স্বামীর মতনই একটা কালো অবয়ব ওনার সামনে দিয়ে সরে গেল তড়িৎ গতিতে। উনি আবারও সেই রাতে কান্নায় ভেঙে পড়লেন। উনি আমাকে বলেছেন, রূপম জানো, আমি এখনো আমি ফিল করতে পারি আমার স্বামী আমাদের CBHK ফ্ল্যাটে ঘুরে বেড়ায়, আমার আশেপাশে থাকে, আমাকে অনেক ব্যাপারে গার্ড করে আসছে এখনো। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার গল্প। সুচরিতাদি, আপনার এই গল্পটা সত্যিই খুব ইউনিক। এটা কিছুটা ডিটেকটিভ, কিছুটা আবার ভৌতিকও আছে। খুব ভালো লাগলো এরকম ঘটনা। আমি চ্যানেলে দিয়েছি, আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেব যে এই ঘটনাটা দেওয়া হয়েছে, আপনি শুনবেন। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি, নমস্কার।